এটা আমার ধারণা ওই বিনেশ চান্ডেলের গ্রেপ্তারি, তারপরেই আইপ্যাকের এই সিদ্ধান্ত। ওরা হয়তো আশঙ্কা প্রকাশ করছেন, ওই বললাম না, ঠেলায় পড়ে বেড়াল গাছে ওঠে। আইপ্যাক বুঝতে পেরেছে যে তৃণমূলের সঙ্গে সংস্রব রাখলে পরে তাদের অস্তিত্বের সংকট দেখা দেবে। তৃণমূলের কর্মী সমর্থকরা তো এখন পড়বেন, নাতান্তরে পড়বেন, ভোট এসে গেছে। হ্যাঁ, আর পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট কে হবে সব ঠিক আছে, কিন্তু আইপ্যাক যেভাবে পুরোপুরি মাঠ পর্যায়ে তদারকি করে, সেই কাজটা করতে না পারলে পরে তো মুশকিলে পড়বে। যা ক্ষয়ক্ষতি সেটা তৃণমূলেরই হবে। এইসব শুনুন, অভিষেক চমকাচ্ছে, এটা হচ্ছে ভয় দেখানোর কৌশল বিরোধী দলের এজেন্ট, কর্মী, সমর্থকদের, যাতে তারা ভোটের দিন না বেরোন, বিরোধী দলের কর্মীরা গুটিয়ে থাকেন। তো এটাকে কাউন্টার করতে ইডি নেমে গেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেটা ধরে রাখতে পারবো কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। অনুপ্রবেশের সমস্যাটা অনেক দিন ধরে, এখন যেটা যে পর্যায়ে গেছে, এই মুহূর্তে কঠোর ব্যবস্থা না নিলে এমন জনবিন্যাসের পরিবর্তন হবে, এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সংখ্যালঘুতে পরিণত হবে। আইপ্যাক একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত ঘিরে এই মুহূর্তে এক কথায় তোলপাড় রাজ্য রাজনীতি। সেই সমস্ত নিয়ে আজকের এই বিশ্লেষণের সঙ্গে পেয়ে গিয়েছি অর্কদাকে। দাদা, অনেক স্বাগত আপনাকে। সকলের আগে তো শুভ নববর্ষ। নববর্ষের পাশাপাশি ভোট একদম দোরগোড়ায় চলে এসছে বলা যেতে পারে। ভোটের টার্নিং পয়েন্ট আমরা দেখেছি যে আইপ্যাক বরাবর প্রত্যেকটি নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করেছে, এবং সেখানে ভোট কৌশলী হিসাবে এই যে সংস্থা, কিন্তু সেই সংস্থা অদ্ভুতভাবে ভোটের মাত্র এক সপ্তাহ আগে তাদের বাংলা থেকে সমস্ত পাত্তারি গোটানোর প্রায় সিদ্ধান্ত নিয়েছে বলাই চলে। 20 দিনের জন্য সমস্ত যারা তাদের ওয়ার্কার্স রয়েছেন তাদের স্থগিত রাখতে বলা হয়েছে, তাদের কাজকর্ম স্থগিত হয়ে গিয়েছে। এই গোটা বিষয়টিকে ভোটের ঠিক এইরকম আগে, এইরকম অবস্থাতে কিভাবে দেখছেন? না, এটা সর্বভারতীয় একটা সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশিত হয়েছে। 18 এপ্রিল শনিবার আইপ্যাক সল্টলেকের দপ্তরে তাদের কর্মীদের ডেকেছিল, ডেকে দিয়ে বলা হয়েছে যে তোমাদের আসতে হবে না, 20 দিন তোমরা বেতন পাবে, সবেতন ছুটি। আসলে আইপ্যাক অন্য রাজ্যে পলিটিক্যাল কনসালটেন্ট, আর এই রাজ্যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায়। প্রত্যেকটা সরকারি দপ্তরে আইপ্যাকের লোক আছে। অভিষেক তৃণমূলের রাজনৈতিক কার্যক্রমটা আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছে। আইপ্যাক মাঠে ময়দানে কি করে বেড়ায় তৃণমূলের লোকজন বেশি জানে সাধারণ মানুষের থেকে। এতে সবথেকে বেশি খুশি হবে তৃণমূলের নেতারা, কারণ আইপ্যাকের এই উৎপীড়ন তাদের জীবনকে একেবারে ছারখার করে দিয়েছিল। কোনো সিদ্ধান্ত তারা নিতে পারতেন না। সিনিয়র লিডার কতদিন ধরে রাজনীতি করেছেন, আগে কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করেছেন। একটা ভুঁইপোর সংস্থা, তাদের কিছু ভুঁইপোর লোকজন, কেউ ডেটা অ্যানালিটিক্স করেন, কেউ মাঠে ময়দানে কাজ করেন। কাজটা কি করেন? তোলেন, একে ব্লক সভাপতি করে দেবো, ওকে এই পদ দেবো, ওকে আইএনটিটিউসির করে দেবো, তোমাকে টিকিট দেবো, 5 জনের কাছ থেকে টিকিট দেবো বলে মাল নিয়ে নেয়। এটা তো আইপ্যাক করে। তারপরে ওই যে বিনেশ চান্ডেলের গ্রেপ্তারি কয়লা পাচার মামলায়, এ তো বহু কোটি টাকার কাণ্ড। প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন এবং তার স্ত্রী বারবি জৈনকেও ইডি তলব করেছিল, ওরা গেছিলেন কিনা আমি জানি না। এটাকে ওই প্রেক্ষিতে দেখতে হবে। ওই ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। আইপ্যাক বুঝতে পেরেছে, আর এক মুহূর্ত তৃণমূলের সঙ্গে তাকড়ে পড়ে তাদের সংস্থার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই আমাদের চণ্ডীগড়ের একটা কোম্পানি যার কোনো অস্তিত্বই নেই, রামসেতু ইনফ্রাট্রেক, 13.5 কোটি টাকা নাকি পেয়েছে, কি মানে লোন পেয়েছে। কিভাবে শোধ দেবে, সুদের হার কত, কিচ্ছু নেই। আসলে কয়লার টাকা হাওলার মাধ্যমে এসে এভাবে ঘুরপথে সাধা হয়েছে, এটা করেছে। তামিলনাড়ুতে এই যে ডিএমকের সঙ্গে আইপ্যাক আছে, সেখানে কিন্তু তারা সরে যায়নি। কেন? সেখানে স্টালিন, করুণানিধি আইপ্যাককে তাদের দলীয় কর্মসূচি রূপায়ণের কাজে ব্যবহার করেনি। স্টালিনের প্রশাসনে আইপ্যাকের উপস্থিতি নেই, সেখানে ও নিতান্ত এটা কনসালটেন্ট, সবারই থাকে। কিন্তু এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতো আইপ্যাক। এটা আমার ধারণা ওই বিনেশ চান্ডেলের গ্রেপ্তারি, তারপরেই আইপ্যাকের এই সিদ্ধান্ত।
ওরা হয়তো আশঙ্কা প্রকাশ করছেন এবার প্রতীক জৈন গ্রেপ্তার হয়ে যাবেন। তবে কি মনে হয় যে ভোটের ঠিক আগে এরকম একটি সিদ্ধান্ত, এটা কি মানে এর পিছনে সেই ছায়ামূর্তির মতন কারো কোনো চক্রান্ত কাজ? ওই বললাম না, ঠেলায় পড়ে বেড়াল গাছে ওঠে। আইপ্যাক বুঝতে পেরেছে যে তৃণমূলের সঙ্গে সংস্রব রাখলে পরে তাদের অস্তিত্বের সংকট দেখা দেবে। তারা যদি নিতান্তরা পলিটিক্যাল কনসালটেন্ট হতো, তৃণমূলের সঙ্গে থাকতো, কারোর কিছু বলার থাকতো না। কিন্তু ওই যে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সর্বস্তরে আইপ্যাকের অনুপ্রবেশ। এমনকি 8ই জানুয়ারি যখন ওই সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে তল্লাশি হলো, তখন সরকারি দপ্তরে ফাইল পাওয়া গেছে ওদের দপ্তর থেকে। এটা হয় কি করে? একটা বেসরকারি পরামর্শদাতা সংস্থা তাদের দপ্তরে কি করে সরকারি দপ্তরে ফাইল পাবে? তবে এর ফলে কি দাদা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোনো মানে বিশেষ রাজনৈতিক দল কি একটু ব্যাকফুটে চলে যাবে, আবার বিশেষ রাজনৈতিক দল? তৃণমূলের সঙ্গে ওদের একদম ঘনিষ্ঠ সম্পর্ক, তো তৃণমূলের কর্মী সমর্থকরা তো এখন পড়বেন, আতান্তরে পড়বেন। ভোট এসে গেছে, হ্যাঁ, আর পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট কে হবে সব ঠিক আছে, কিন্তু আইপ্যাক যেভাবে পুরোপুরি মাঠ পর্যায়ে তদারকি করে, সেই কাজটা করতে না পারলে পরে তো মুশকিলে পড়বে। যা ক্ষয়ক্ষতি সেটা তৃণমূলেরই হবে। হ্যাঁ, আর এখানে তো অন্য দলের সঙ্গে আইপ্যাকের কোনো সংস্রব নেই, তাদের কোনো ক্ষতি বৃদ্ধির কোনো প্রশ্নই নেই। কলকাতা পুলিশের ডিসি শান্তনুবাবুর বাড়িতে সরাসরি ইডির হানা, এটা কিভাবে দেখছেন? উনি খুবই অনুপ্রাণিত। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাতব্বর কোলাকুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করেন। 10 বছর কালীঘাট থানায় ছিলেন, অবসরের পরে তাকে আবার পুনর্বহাল করা হয়েছে। এটাও শুনলাম ওই কয়লা পাচার তদন্তের বিষয় এই অভিযান। দেখা যাক কি হয়। ইডি এরকম অভিযান অনেক করে, না চালে বিশ্বাস নেই। তাহলে কি কয়লা পাচার মামলার আরো নতুন নতুন দিক, নতুন নতুন পরত উন্মোচিত হবে বলে মনে হয়? কয়লা পাচার মামলার নিষ্পত্তি হবে এবং এন্ড বেনিফিশিয়ারির নাম আমরা জানতে পারবো, সেটা কে আমরা সবাই জানি। এরা জাতীয় সম্পদ লুট করেছে, এদের শাস্তি হতেই হবে, আজ না হয় কাল। সরকারে থাকলে আবার দেখা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন যে মুখ ফসকে এই কথাটা বলে ফেলেছেন, যেরকম তিনি মুখ ফসকে অনেক কথাই বলেন। তবে ভোটের ঠিক আগে তার মুখ থেকে এরকম ধরনের বক্তব্য। প্রচণ্ড চাপে আছেন, এটা নিয়ে তো কোনো নেই। বিভিন্ন সমীক্ষক সংস্থা এবং আইপ্যাকও তো বলেছে যে ক্ষমতায় আসলে টাই টুয়ে ক্ষমতায় আসবে। তৃণমূল 180+ না পেলে কোনোভাবেই সেই সরকারের স্থায়িত্ব নেই। সেখানে যদি 140-40 পায় বা 50 পায়, সেই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। আর সেটাও পাবে কিনা, যত দিন যাচ্ছে লড়াইটা তৃণমূলের পক্ষে শক্ত হচ্ছে। এমন কোনো আসন নেই এক্সেপ্ট কয়েকটা দক্ষিণ 24 পরগনার, প্রত্যেকটা আসনে তৃণমূলের কাছে এবার খুব কঠিন লড়াই, খুব কঠিন লড়াই। শুধু কয়েকটা দক্ষিণ 24 পরগনার মুসলিম অধ্যুষিত আসন ছাড়া, আর বাকি রাজ্যে এমন কোনো আসন নেই যেখানে তৃণমূল খুব কমফোর্টেবল জায়গাতে আছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আবার অন্যরকম একটু কথা বলছেন, তিনি বলছেন যে 4ঠা মে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। এইসব শুনুন, অভিষেক চমকাচ্ছে, এটা হচ্ছে ভয় দেখানোর কৌশল বিরোধী দলের এজেন্ট, কর্মী, সমর্থকদের, হ্যাঁ, যাতে তারা ভোটের দিন না বেরোন, বিরোধী দলের কর্মীরা গুটিয়ে থাকেন। তো এটাকে কাউন্টার করতে ইডি নেমে গেছে, আয়কর দপ্তর নেমে গেছে। অভিষেক যত চমকাবেন, বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, তাদের হাতে প্রভূত ক্ষমতা, তারাও তেমনি এজেন্সিকে নামিয়ে দেবেন। হ্যাঁ, এবার হবে না কিছু, 2021-এর পুনরাবৃত্তি হবে না। ভোটের ফল যাই হোক, বাংলায় খুন খারাপি হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে এখানে, এবং রাজ্যপাল আছেন RN রবি, এবার ট্যাফও করতে পারবে না কেউ। ভোটের ফল ঘোষণার দিন বেলা 1টার পর যদি বুকের পাটা থাকে, এক বাপের বেটা হন, তাহলে কলকাতায় থেকে দেখাবে। অভিষেকের মতোই বালক সুলভ চপলতা যাদের, তারাই বলতে পারে। ওর কথা কেন বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওর থেকে অনেক বড় বড় প্রাক্য রাজনীতিবিদ আছে তৃণমূলে, তাদের বক্তব্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এই পিসিমণির আলোয় আলোকিত এই যুবাটির থেকে। এর কোনো সেন্স নেই। এই অনর্জিত সম্পদ, বৈভবের আস্ফালন, দামি গাড়ি, হেলিকপ্টার, বিলাস বসনে আরামে থেকে অভ্যস্ত, ধরাকে সরাজ্ঞান করে, সিনিয়রদের সম্মান দেয় না, মাঠ পর্যায়ে রাজনীতি করেনি। এ কি বললো? এ তো অনুপ্রাণিত সংবাদ মাধ্যম লালায়িত হতে পারেন, কিন্তু তৃণমূলের অনেক
অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ আছেন, যারা 50-60 বছর রাজনীতি করছেন, তাদের সঙ্গে একান্তে কথা বললেই বোঝা যাবে বাস্তব পরিস্থিতিটা কী। এবারে একটুখানি দেশের একটি ঘটনায় আসি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে 33% মহিলা সংরক্ষণ বিল সেটি পাশ হলো না, সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে পড়লো এবং এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কি কেমন মোদির মুখে ঝামা ঘষে দিলাম। একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি এতদিন ধরে ক্ষমতায় থেকেছেন, এর আগে বিরোধী নেত্রী ছিলেন, বাংলা তথা ভারতের রাজনীতিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু মহিলা সংরক্ষণে তার এহেন মন্তব্য, কি বলতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলতেই অভ্যস্ত। মহিলা সংরক্ষণ বিল তো পাশ হয়ে গেছে, এটা নোটিফিকেশন হয়ে গেছে, এটা একটা ডিলিমিটেশন ছিল এর সঙ্গে, সেটা ওদের আপত্তিতে খারিজ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন এটা ভ্রূণ হত্যার সামিল। বিজেপি এটা নিয়ে তো একটা ন্যারেটিভ তৈরি করবেই যে বিজেপি যদি এটাকে পাশ করিয়ে নিত তাহলে কৃতিত্ব নিত, আর পাশ করাতে পারলো না তখন দায়ভারটা বিরোধীদের ঘাড়ে করে দেবে, লাগিয়ে দেবে। এতে পশ্চিমবঙ্গে ভোটে খুব একটা কিছু প্রভাব হবে না। একটা ন্যারেটিভ তৈরি হলো, পশ্চিমবঙ্গের মানুষ ডিসাইড করে নিয়েছেন এবার কাকে ভোট দেবেন, তারা ডিসাইডেড। দাদা, বর্তমানে বাংলার যে অন্যতম মানে যদি আমি ধরি সমস্যার কথা, সেটা হচ্ছে অনুপ্রবেশ। এদিকে দেখা যাচ্ছে প্রায় 2700 কিলোমিটারের সীমানা, সেই ওপেন সীমানা দিয়ে ক্রমাগত অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। যতই এসআইআর হোক না কেন, কিছুদিন আগেও আলিপুরদুয়ারের ওই দিক থেকে আর কি 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে। তো এই যে এই গোটা ঘটনা, সেটা বাংলার ভবিষ্যৎকে কতটা এফেক্ট করে বলে মনে হয়? না, অনুপ্রবেশকারীদের সমস্যা তো যত দিন যাচ্ছে বাড়ছে। যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেটা ধরে রাখতে পারবো কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তাই ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পর্কে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা বাস্তবে করা ভীষণ রকম প্রয়োজন। কারণ পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, এখানে হিন্দুদের কোনোভাবেই সংখ্যালঘুতে পরিণত হতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছে। এবারের নির্বাচনে অভূতপূর্ব হিন্দি ইউনিটি দেখা যাবে। প্রায় 450 কিলোমিটার যে সীমানা, সেই সীমানায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া পড়েনি। বিজেপি তো বলেছে সংকল্পপত্রে ক্ষমতায় আসলে সঙ্গে সঙ্গে ফেন্সিংয়ের কাজ শুরু হয়ে যাবে, এবং সঙ্গে অনেক দীর্ঘ সীমানা, জলসীমানা, স্থলসীমানা। অনুপ্রবেশের সমস্যাটা অনেক দিন ধরে, এখন যেটা যে পর্যায়ে গেছে, এই মুহূর্তে কঠোর ব্যবস্থা না নিলে এমন জনবিন্যাসের পরিবর্তন হবে, এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সংখ্যালঘুতে পরিণত হবে। গুলশান কলোনি থেকে দেখেছি এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে, মুর্শিদাবাদ হোক কিংবা নদিয়ার গেদে বর্ডারের যে এলাকা, বসিরহাট সন্দেশখালী হোক বা বিস্তীর্ণ এলাকা, সেখানে যা যা কিছু ঘটনা আমাদের সকলের সামনে এসেছে। তাহলে অনুপ্রবেশ আটকাতে কেন প্রশাসন এত ব্যর্থ? অনুপ্রবেশ আটকানোর প্রাথমিক কাজ হচ্ছে বিএসএফের মধ্যেও অনেক রকম ভুল ভ্রান্তি সমস্যা আছে, কিন্তু অনুপ্রবেশকারীরা সীমান্ত ক্রস করে যে জনপদে পৌঁছয়, সেখানে তো একটা স্থানীয় প্রশাসন আছে। তারা যদি অনুপ্রবেশকারীদের লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা দেয়, প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে দেয়, তাহলে তার দায় তো স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। এক্ষেত্রে সেটাই হয়। বিএসএফের একটা অংশের গাফিলতিতে এবং সীমানা উন্মুক্ত থাকায় ঢুকে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, কিন্তু ঢুকে যাওয়ার পরে তাদেরকে চিহ্নিত করে আর ফেরত পাঠানো হয় না, তাদেরকে জামাই আদরে সমস্ত রকম পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়, যাতে তারা ভোট দিতে পারেন এবং ভারতের জনসমুদ্রে মিশে গিয়ে ভারতের কাজের বাজারে ভাগ নিতে পারেন। আর একই সঙ্গে দেখেছি আমরা যে এই অবৈধ ভোটার কার্ড, আধার কার্ড বানানোর যে হিড়িক, সেই হিড়িক যেরকম দেখা যাচ্ছে, একই সঙ্গে ওবিসি যে সার্টিফিকেট দেওয়ারও একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এর পিছনে কি বড় সড়ো কোনো রাজনৈতিক চক্রান্ত কাজ করে? এগুলো তো এখন আদালতের বিচারাধীন। ওবিসি সার্টিফিকেট বাতিলই হয়ে গেছে, আর আধার কার্ডে এসআইআরে কেউ দাখিল করতে পারত, কিন্তু সঙ্গে আর একটা প্রমাণপত্র দরকার ছিল। মতুয়া রাজবংশী যারা, তাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণকে নিশ্চিত করার জন্য প্রশাসনের কি আরও বেশি কঠোর হওয়া উচিত? সব নির্বাচনে নতুন সরকার আসলে পরে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন মানুষ তাকিয়ে আছেন নির্বাচনের দিকে। ফলাফল ঘোষণা হলে যে সরকার হবে, তারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শেষ প্রশ্ন দাদা, যে এই যে আইপ্যাক মামলায় এত বড় মানে আইপ্যাক কাণ্ডে বলতে পারি এত বড় মোড়, মানে বলা হয় না যে চমকপ্রদ মোড় আর কি, তো এতেই কি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ? না না, খেলা শেষ কি শেষ না সেটা তো মানুষ বলবে, এখান থেকে তো বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু কতটা কমেছে সেটা জানা যাবে 4 মে। আপনি কি আশা, মানে আপনার প্রেডিকশনে কি বলছে যে এবারে যে সরকার আসবে, সে যাই যে সরকারই আসুক না কেন, তারা কি একক সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারে? তৃণমূল যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভালো মার্জিনে আসবে। আর বিজেপি যদি আসে, বিজেপিও অ্যাবসলিউট হবে। কোনো রকম এটা হবে না যে খুব ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতায় কেউ সরকার করলো। কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী? এখনো বলা যাবে না, প্রথম পর্যায়ের ভোটটা শেষ হলে পরে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।